আজকের টপিক হচ্ছে সিএসএস ফন্ট, রাইট? আচ্ছা, তো সিএসএস ফন্ট বলতে আমরা কি বুঝি? ফন্ট বলতে এই যে আমরা যখন কোনো সাইটে কিছু লিখি সেটা কি ফন্ট বলে। কি দিয়ে লিখি? লেটার লিখি না? সেই লেটারের এগুলোকে বলা হয় ওয়েব ডিজাইনের ভাষায় কি ফন্ট। আচ্ছা, তো এই ফন্টের ভিতরে অনেক কিছু আছে, যেমন ধরেন ফ্যামিলি, তারপর আছে হচ্ছে বোল্ডনেস, মানে এটা কত মোটা হবে, চিকন হবে, সাইজ আছে এবং এটার স্টাইল আছে, ইটালিক, তারপরে ধরেন নর্মাল, এমন কিছু। ওকে, তো এখানে ফন্ট চিনার উপায় বা ফ্যামিলি চিনার উপায়। তো ফন্ট ফ্যামিলি মূলত দুই ধরনের, একটা হচ্ছে স্যান্স সেরিফ, একটা হচ্ছে সেরিফ। কি কি? একটা হচ্ছে স্যান্স সেরিফ, আরটা কি সেরিফ। তো স্যান্স সেরিফ ফন্ট চিনার উপায় কি? স্যান্স সেরিফ ফন্টে কোনো হাত পা নাই। কি নাই? সব একটু রেসপন্স করবো আমরা, হ্যাঁ। স্যান্স সেরিফ ফন্টে কি নাই? হাত পা নাই। যেমন দেখেন এই যে এই ফন্টটা কেমন, জাস্ট ডিরেক্টলি এফ লিখতেছি, বাট যখন সেরিফ ফন্টটাই লিখবো তখন দেখেন এই কানিতে একটা ইয়ে আছে, মানে হাত পা দেখা যায় আর কি। এটা এই যে রেডের মাধ্যমে দেখিয়ে দিয়েছে আর কি। ওকে, সো তার মানে আমরা দুই ধরনের ফন্ট দেখলাম, একটা হচ্ছে স্যান্স সেরিফ আর একটা হচ্ছে কি সেরিফ। ফন্ট না, ফন্টের ফ্যামিলি দেখলাম, ঠিক আছে। তো আরও কিছু জেনেরিক ফ্যামিলি আছে যেগুলা একদম সেরিফ অর মোনো স্পেস ধরনের। তো ফন্ট ফ্যামিলি যেটা, যেমন ফন্ট ফ্যামিলি কি, যেমন টাইম নিউ রোমান, পপিন্স, এরিয়াল, ঠিক আছে, এইসব হচ্ছে ফন্ট ফ্যামিলি। তারপর মন্টসেরাট, তারপর আছে হচ্ছে অনেক ধরনের ফন্ট ফ্যামিলি আছে, রোবোটো, ল্যাটো, এগুলো হচ্ছে কি ফন্টের ফ্যামিলি। বাট জেনেরিক ফ্যামিলিটা কি? জেনেরিক ফ্যামিলি হচ্ছে বংশ। কি বংশ? ধরেন আমরা বলি না খান বংশ, তারপর আমরা বলি কি ওটাকে বলে খান বংশ, মণ্ডল বংশ, চৌধুরী বংশ, এইসব বংশ বলি না? ঠিক ফন্টের টোটাল বংশ তিনটা, একটা সেরিফ, স্যান্স সেরিফ, একটা হচ্ছে মোনো স্পেস। মোনো স্পেস ফন্টটা সেরিফের মতোই, বাট এটা একটু ফাঁকা ফাঁকা। দেখেন এটা উইথগুলা সেম। উইথ কি সেম? উইথ বলতে বোঝাচ্ছি এ দেখেন এল আর ইউ, এল যতটুকু স্পেস নিবে ইও ততটুকু স্পেস নেবে, সিও ততটুকু স্পেস নেবে, আইও ততটুকু স্পেস নেবে, ডিও ততটুকু স্পেস নেবে, এও ততটুকু স্পেস নেবে। অর্থাৎ এর কি উইথগুলা সেম। আর স্যান্স সেরিফ যেগুলা সেগুলা উইদাউট, স্যান্স মিন উইদাউট, তার মানে স্যান্স সেরিফে আমরা কি পাচ্ছি না, হাত পা পাচ্ছি না। আর সেরিফ যেগুলো সেটা কি হাত পাওয়ালা, ঠিক আছে, হাত পাওয়ালা দৈত্য। স্যান্স সেরিফ হচ্ছে হাত পা ছাড়া, আর মোনোস্পেস মানে একই সাইজের দৈত্য। ক্লিয়ার? আচ্ছা, তো এটার বংশ কি বললাম আমরা? ফন্ট অনেকগুলো হয়, বাট বংশ কয়টা হয়? তিনটাই হয়। একটা সেরিফ বংশ, একটা স্যান্স সেরিফ বংশ, একটা হচ্ছে মোনোস্পেস বংশ। মনে থাকবে যে আমাদের ফন্ট অনেক ধরনের হয়, বাট এটার ফ্যামিলি কি থাকে? ডিফারেন্ট থাকে। ফন্ট ফ্যামিলি এক, বাট জেনেরিক ফ্যামিলি মানে বংশ আলাদা। ওকে, আচ্ছা, এবার আমরা আসি সেরিফ ফন্ট, মানে স্যান্স সেরিফ যে ফন্টটা সেটা সেরিফ ফন্টের চেয়ে ইজি। স্যান্স সেরিফ ফন্টটা কি সেরিফ ফন্টের চেয়ে পড়তে সুবিধা হয়। যেমন টাইম নিউ রোমান আর এইটা, কোনটা ভাল লাগতেছে? টাইম নিউ রোমান ভাল লাগতেছে না এরিয়াল ভাল লাগতেছে না ভারান্ডা ভাল লাগতেছে? তো আমার কাছে যেটা ভাল লাগে, আপনার কাছে কি লাগে জানি না, আমার কাছে সেরিফটা ভাল লাগতেছে না, আমার কাছে স্যান্স সেরিফ ভাল লাগতেছে। এবং দেখবেন ম্যাক্সিমাম ওয়েবসাইটটা স্যান্স সেরিফ ফন্টের, স্যান্স সেরিফ ফ্যামিলির। বুঝতে পারছেন? দেখেন এই যে এইটা তৈরি করছে, এটা কিন্তু স্যান্স সেরিফ ফ্যামিলিরই তৈরি করছে, তাই না? বাট অফিসিয়াল কাজে বাংলাদেশে টাইম নিউ রোমান ইউজ করা হয় এবং এটা সেরিফ ফন্টের। তো ফন্ট ফ্যামিলির যে প্রপার্টিটা সেটা কি? ফন্ট ফ্যামিলি। আচ্ছা, যেমন দেখেন ফন্ট ফ্যামিলি টাইম নিউ রোমান টাইমস সেরিফ। তো আমরা এখন এই যে ফন্ট ফ্যামিলিগুলা সেটাকে ইন্টিগ্রেট করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, সেটা হচ্ছে ওয়েব সেভ ফন্ট কম্বিনেশন। দেখেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এখন ওয়েব সেভ ফন্ট বলতে কি বোঝায়? আচ্ছা, আমরা ক্রস ব্রাউজারের নাম শুনেছি? কেউ কখনো কি ক্রস ব্রাউজারের নাম শুনেছেন? হ্যাঁ, শুনেছি ভাই। আচ্ছা, ক্রস ব্রাউজার বলতে বোঝাচ্ছে, আচ্ছা কুরবানি আসছে, তো কুরবানি না থাক, ক্রস ব্রাউজার বলতে বোঝাচ্ছে ধরেন মজিলা,
হ্যাঁ, দেন সাফারি, অপেরা, ইউসি, ক্রোম, এগুলো এক একটা ব্রাউজার না, এবং এক একটা এক এক ধরনের ব্রাউজার, বাট আমরা কন্টেন্ট ক্রিয়েট করতেছি কিন্তু একটাই। বাট সব ব্রাউজারে কিন্তু সব ফন্ট সাউন্ড করে না, বর্তমানে সাউন্ড করে, মানে সাপোর্ট করে আর কি। তো এই যে ফন্টগুলো রয়েছে, এই ফন্টগুলো সব জায়গায় সাপোর্ট করে না, সেক্ষেত্রে একটা ব্যাকআপ ফন্ট রাখা হয়, সেটাকে বলা হয় ফলব্যাক। কি বলা হয়? ফলব্যাক। যেমন দেখেন এখানে দুইটা ফন্ট ফ্যামিলি ইউজ করছে, সরি এই যে এই জায়গাতে দেখেন প্ল্যাটিনো, তারপর বুক, আরটা হচ্ছে প্ল্যাটিনো, প্ল্যাটিনো লিনোটাইপ, একটা হচ্ছে বুক, এনটিকিউয়া, আর একটা হচ্ছে প্ল্যাটিনো। এই তিন ধরনের ফন্ট। এখন যে ব্রাউজারে প্ল্যাটিনো সাপোর্ট করবে, প্রথমটা আগে প্রায়োরিটি, প্রথমটা মানে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, কলেজে অ্যাডমিশনের মতো, ঠিক আছে? তো ব্রাউজার কি করবে, ব্রাউজার আগে দেখবে যে প্ল্যাটিনো লিনোটাইপটা সাপোর্ট করে কিনা। যদি সাপোর্ট না করে তাহলে সে বুক অ্যান্টিকুয়া নেবে। তারপর এটা যদি সাপোর্ট না করে তাহলে সে প্ল্যাটিনো নেবে। এটার একটাও যদি সাপোর্ট না করে তাহলে এই যে সেরিফ যেটা আছে এই বংশের যে কোনো একটা ফন্ট নিবে, যেটা ওই কম্পিউটারে ইনস্টল বা ওটা ইউজ করা যায়, সাপোর্ট করে, অটোমে নিয়ে নেব। ক্লিয়ার? আচ্ছা, তো দেখেন আমরা মূলত এই রকম যে ফন্টগুলা ফ্যামিলি আছে, তো এই ফন্ট ফ্যামিলি যদি আমরা দেখতে যাই, আমরা এই ফন্ট ফ্যামিলি নিয়ে আলোচনা করতেছি। আমরা মূলত আমরা জেনে রাখি ফন্ট ফ্যামিলি নামে একটা প্রপার্টি আছে, খালি এটা জেনে রাখি। কি জানি আমরা এখন? ফন্ট ফ্যামিলি নামে একটা প্রপার্টি আছে, এটার ফন্ট ফ্যামিলির একটা জেনেরিক আছে, জেনেরিক ফ্যামিলি মানে বংশ তিন ধরনের, একটা হচ্ছে সেরিফ, স্যান্স সেরিফ, আর একটা হচ্ছে কি মনোস্পেস। এবার আমরা আসি ফন্টের স্টাইল। ফন্টের স্টাইল কয় ধরনের? ফন্টের স্টাইল তিন ধরনের, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে ইটালিক্স, আর একটা হচ্ছে কি লার্নিং। ওকে, সো আমি এখানে H2 দিলাম, H2 দিয়ে দিলাম লরেম 5। এখন আমি এই যে সিএসএস এর ভিতরে আমি এখন এটার স্টাইল করব, যে লরেম তোমার ফন্ট স্টাইলটা হবে নর্মাল। তখন ওই যে হেডিংটা আছে, হেডিংটা নর্মাল দেখাবে। আমরা এটাকে যদি ওপেন করি, কি দেখাচ্ছে? নর্মাল দেখাচ্ছে। আমরা চাইলে কিন্তু ব্রাউজারে কোড করতে পারি। আমরা সবাই জানি ব্রাউজারে কিভাবে কোড করতে হয়, সিএসএস কোড। রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাব, এটা কি সিলেক্ট অ্যান এলিমেন্ট, এখানে ক্লিক করে এখানে ধরবো, ধরার পর দেখব এই জায়গাতে স্টাইল আসতেছে। অনেকের যারা নতুন দেখবেন তাদের এমন হয়ে আসে, তাই না? তারা কি করবেন, এই যে কানিতে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে দিবেন, ব্যাস চলে আসবে। আমরা এখানে কি ফন্ট স্টাইল কি দিছিলাম? নর্মাল, নর্মাল চলে আসছে। দেন আমরা এখন চেঞ্জ করে আবার দেই ফন্ট স্টাইল ইটালিক। মানে কি বুঝছেন? ইটালিক মানে কি? আঁকা বাঁকা, বৈজ্ঞানিক ভাষা, ঠিক আছে? মেবি আপু আপনার নেটে একটু সমস্যা হচ্ছে, আমরা রেকর্ড করতেছি, আপনি পরে যদি প্রবলেম হয় রেকর্ডটা দেখে নিন, ঠিক আছে আপু? ফন্ট স্টাইল আবার দিচ্ছি আমরা। কারো কি সমস্যা হচ্ছে? এই আমি কথা তো ক্লিয়ার আছে না সমস্যা হচ্ছে না ফন্ট স্টাইল অবলিক, ক্লিয়ার আছে ওনার নেটে প্রবলেম হ্যাঁ অবলিক হচ্ছে ইটালিকের মতো। কিসের মতো? ইটালিকের মতো। দেখেন আমি যখন রিফ্রেশ দিলাম তখন এই ব্রাউজারে কোডগুলো চলে গেল, কেন বলেন তো? কারণ এগুলো তো আমার ফাইলে সেভ করি নাই। তার মানে ব্রাউজারে যা কোড করব আমরা চাইলেই সেটা কি করতে পারি, কপি করতে পারি। বা আর একটা উপায় আছে, সেটা শর্টকাট উপায় আমি আপনাদের দেখাই দিচ্ছি। ফন্ট স্টাইল কি বলেন তো? ধরেন ইটালিক দিলাম, তো ইটালিক অ্যাপ্লাই হলো। এখন আমি কি করব জানেন? এই দেখেন এটা কি স্টাইল ডট সিএসএস না, এই ফাইলটা ক্লিক করব, তখন দেখবো এই সিএসএস যা আছে তাই চলে আসছে। এখানে এখন পয়েন্টার রাখবো, দেন কন্ট্রোল এ দিয়ে সব কপি করব, কন্ট্রোল এ কপি, দেন এখানে সিএসএস এ এসে আবার কন্ট্রোল এ কন্ট্রোল বি পেস্ট করে দিলাম আর কি, দেন কোডটা অটো হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখন ফন্ট স্টাইল দেখলাম। এখন আমরা যেটা দেখব, তা ফন্ট স্টাইল কয় ধরনের? কয় ধরনের? তিন ধরনের। এবার আমরা দেখি ফন্ট সাইজ। আমরা এই ফন্ট সাইজ প্রপার্টিটা দেখছি, তাই না? দেখেছি না? কালকে দেখলাম না ফন্ট সাইজ পিক্সেলে দিতে পারি আমরা, ইএম এ দিতে পারি, দেন আরেকটা আছে হচ্ছে পার্সেন্টে দিতে পারি, ঠিক আছে? তো ইএম কি? এগুলো হচ্ছে আপনার ইউনিট। এগুলো কি বলা হয়? ইউনিট এক ধরনের। যেমন আমরা কেজি বলি না,
ঠিক এইরকম এটা একটা মাইপা দেওয়া হয় আর কি। 2.5 EM মানে হচ্ছে 40 পিক্সেলে, ঠিক আছে, 2.40 পিক্সেলকে 16 দিয়ে ভাগ করে আর কি। তো আমরা এই ইএম মানে পিক্সেল টু ইএম কনভার্টার পাওয়া যায়। তার মানে দেখেন 25 পিক্সেল সমান 1.5 মানে 1.5 EM, তার মানে 1.5 যেখানে ইউজ করব বুঝবো যে এখানে কত পিক্সেল ইউজ করা হয়েছে, 25 পিক্সেল। আমরা মূলত পিক্সেল ইউজ করি। আচ্ছা, তো আমরা ফন্ট সাইজ নিয়ে আর আলোচনা করতে হবে। এখানে দেখেন H2 আছে, সো আমরা H2 কে এখানে দিয়ে বলবো যে ফন্ট সাইজ 50 পিক্সেল। তাহলে দেখবো যে সেটা কি হচ্ছে, দেখাচ্ছে। দেন আমি যদি এখানে বলি ফন্ট সাইজ 2.5 EM, সেটাও কিন্তু পিক্সেলেই আর 2 পিক্সেলেই দেখাচ্ছে, তাই না? আচ্ছা, তো এবার আমরা ফন্ট শর্ট হ্যান্ডে যাই। ফন্ট শর্ট হ্যান্ডে গেলে আমরা কিছু ফন্টের প্রপার্টি দেখতে পারি। কি কি? ফন্ট স্টাইল, ফন্ট ভ্যারিয়েন্ট, ফন্ট ওয়েট। আসেন আমরা এখন ফন্ট ওয়েট নিয়ে আলোচনা করি। আচ্ছা, ফন্ট ওয়েট বলতে ফন্টটা কি রকম হবে, মোটা হবে, চিকন হবে না ইয়ে হবে। সো এই ফন্ট ওয়েট নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি গুগল যখন দেখব আমরা। তারপর আসি হচ্ছে লাইন হাইট। আমরা আশা করি লাইন হাইট টেক্সটের শিখেছি। ধরেন আমি এখানে দিলাম লরেম 100, অনেকগুলো আসছে তাই না? তো আমি চাচ্ছি এই লাইন থেকে এই লাইনের স্পেসিংটা একটু বাড়ুক। তো আমরা কি করব, লাইন হাইটটা দিব। সো আমি এটা পিক্সেলে দিচ্ছি, পিক্সেলে দিলাম ধরেন 25 পিক্সেল। ঠিক লাইন হাইট দিব কত জানেন? ফন্ট সাইজ যা দিব তার চেয়ে 5 পিক্সেল বেশি, তার মানে 30 পিক্সেল। বুঝা গেছে লাইন হাইটটা কি? আরো স্পষ্টভাবে যদি বুঝতে চাই তাহলে আমরা যদি এই লাইন হাইটটা বাড়াইতে চাই, দেখেন লাইন বেড়ে যেতেছে, স্পেসিংটা ক্লিয়ার? আচ্ছা, সো হ্যাঁ, আসেন এবার আমরা একটা নতুন জিনিসের সাথে পরিচিত হই। গুগল ফন্ট। এক ভাই প্রশ্ন করলো কিছুক্ষণ আগে যে আমার তো এই ডিফল্ট ফন্টগুলো লাগবে না, আমি চাচ্ছি পিএইচডির মতো ফন্ট করতে বা একটি সুন্দর ফন্ট নিতে, তাহলে কিভাবে ইন্টিগ্রেট করব? চলুন আমরা এখন ফন্ট ইন্টিগ্রেশনটা দেখে আসি। ফন্ট ইন্টিগ্রেশন আমরা অনেক দুই ভাগে করতে পারি। একটা হচ্ছে সিডিএন আর একটা হচ্ছে লোকাল। কয়ভাবে? দুইভাবে। একটা হচ্ছে সিডিএন, কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের মাধ্যমে, আর একটা হচ্ছে কি, লোকাল। সো মনে রাখবেন এই ফন্ট ইন্টিগ্রেশন পার্টটা। সো আমরা গুগল ফন্ট লিখে যদি সার্চ করি তাহলে দেখব fonts.google.com চলে আসবে। দেন আমরা এখানে যেটা করব, এখানে অসংখ্য ফন্ট রয়েছে, প্রায় 999টা ফন্ট ফ্যামিলি রয়েছে আমাদের ব্যবহারের জন্য, আমরা এখানে ব্যবহার করতে পারি। সো আমি এখান থেকে পপিন্স ফন্টটা সিলেক্ট করব। কি ফন্ট? পপিন্স। যখনই পপিন্স লিখলাম দেখেন এই পপিন্সটা চলে আসছে। দেন আমি যদি ক্লিক করি তাহলে কোথায় দেখব, দেখেন ক্লিক করলে এখানে চলে আসতেছে। ক্লিক করলে আমরা এই ফন্টের ভিতরে ঢুকলাম। এখন আমি চাচ্ছি এটার ভ্যারিয়েন্ট নিতে। কি ভ্যারিয়েন্ট নিতে? মানে দেখেন থিন মানে 100, মনে রাখেন ওই যে বললাম না ফন্ট ওয়েট, থিন মানে 100। যখন আমরা ফন্ট ওয়েট 100 দেব তখন ঠিক কালারটা এরকম আসবে। যখন 100 ইটালিক, এটা হচ্ছে ইটালিকটা, ফন্ট ওয়েট 200 দিব তখন এমন আসবে, 300 দিব তখন এমন আসবে, 400 দিব তখন এমন আসবে মানে নর্মাল, 500 দিব তখন মিডিয়াম এমন, তারপর 600 দিব মানে সেমি বোল্ড, তারপর 700 দিব মানে বোল্ড, তারপর 800 দিব মানে এক্সট্রা বোল্ড, তারপর 900 দিব মানে ব্ল্যাক। ক্লিয়ার? তা আমরা যদি কোনো ফন্ট ইন্টিগ্রেশন করতে যাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ভ্যারিয়েন্ট লাগবে। ধরেন আমার নর্মাল ভ্যারিয়েন্ট 300 থেকে লাগবে, তো লাইট 300 সিলেক্ট করলাম। দেন আমার লাগবে হচ্ছে 400 রেগুলার, 400 সিলেক্ট করলাম। দেন আমার মিডিয়াম লাগবে, মিডিয়াম সিলেক্ট করলাম। দেন সেমি বোল্ড লাগবে, সেমি বোল্ড নিলাম। দেন বোল্ড লাগবে, বোল্ড নিলাম। দেন ধরেন আর কিছু লাগবে না, ঠিক আছে, এটুকুই লাগবে আমার।
দেন আমি এই যে এই 1 2 3 4 5 পপিন ফন্টসের কয়টা ভ্যারিয়েন্ট নিলাম? 5টা। 5টা। দেন আমি এমবেডে যাব। এমবেডে যাওয়ার পর দুইভাবে এমবেড করা যাবে। একটা হচ্ছে লিংকের মাধ্যমে যদি দেই তাহলে এই লিংকটা কপি করে এনে ডাইরেক্ট এই যে এই লিংকের পরে style.css এর আগে আমরা আস্তে করে এটাকে পেস্ট করে দেব। ক্লিয়ার? বুঝা গেছে? জি। আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে ইম্পোর্ট। তখন কি করব, এই যে ইম্পোর্টটাকে কপি করে এনে style.css এর ভিতরে সবার উপরে ইম্পোর্ট করে দেব। ক্লিয়ার? বুঝা গেছে? জি। এটা করার পর কি আমাদের কাজ শেষ? না, কাজ শেষ হয়নি। এখন দেখেন আমাকে এখানে কি করতে হবে, তার আমি লিঙ্কটা অফ করে দিচ্ছি, আমি ইম্পোর্টটা ইউজ করব। সেম প্রসিডিউর সব। এখন আমি দেখেন এখানে কি দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি দেখছেন? সো আমি ফন্ট ফ্যামিলিটা কপি করে এই সিএসএস এর ভিতরে রেখে আমি এটা কমেন্টিং করে অফ করে দিলাম। এখন আমি H2 কে ফন্ট ফ্যামিলি দিব, যে তোমার ফন্ট ফ্যামিলি সেন্স সেরিফ। দেখেন কি হচ্ছে, মানে ফন্ট ফ্যামিলি পপিন্স। এখন যদি যাই দেখেন আগেরটা আর এখনকার মধ্যে ডিফারেন্ট বুঝছেন? আমি যদি ফন্ট ফ্যামিলিটা এখানে অফ করে দেই তাহলে দেখেন কেমন, আর আমি যদি এখানে অন করে দেই তাহলে দেখেন কেমন। বোঝা গেছে? এখন আমি ফন্ট ওয়েট দিব কত, মানে আমি ফন্ট ওয়েট দিব। ফন্ট ওয়েট কি, আমি চাচ্ছি নর্মাল হলো কত 400, মুখস্থ করেন নর্মাল কত 400। দেখেন নর্মাল হয়ে গেছে। আমি চাচ্ছি ফন্ট ওয়েট থিন হোক। দেখেন এখানে কি ওয়েট ইউজ করতে পারবো, আমি এখানে যা যা নিছি 300 400 500 600 700, এর বেশি নিতে পারবো না। ক্লিয়ার? 700 নিলাম। বুঝা গেছে? তা এভাবে আমরা ফন্ট ইন্ডিকেশন করি বা করব। আচ্ছা ভাইয়া, এখানে যে বলেন। আমরা গুগল ফন্টস এর ভিতরে যে কোডগুলো নিছি, সংখ্যাগুলো নিছি কত, এখন আমি যদি এগুলোর উপরে দেই তাহলে তো নিবে না কোডটা, তাই তো? কার উপরে? ওই যে 700 এর উপরে যদি যাই 300 400 500 600 700। হ্যাঁ, নেবে না, এর বাইরে নেবে না। এখন চাচ্ছেন আপনি একটা সাইটে অনেকগুলাই তো ফন্ট ইউজ করা হয়, হয় না? জি। সেক্ষেত্রে কি করবেন, একাধিক ফন্ট তো ইউজ করতেই পারেন আপনি, স্বাভাবিক। সেক্ষেত্রে কি করবেন, এই ফন্টটা ইন্টিগ্রেশন মানে যতটুকু নেওয়া দরকার আপনি ততটুকু নিছেন, তাই না? এবার আবার ব্রাউজ ফন্টে যাবেন, যার পর এবার নেবেন ল্যাটো। ধরেন আমি এবার ল্যাটো ফন্ট নিব। এখন ল্যাটোর আমার কি কি দরকার সেটা দেখি। ল্যাটোর আমার দরকার রেগুলার, আর আমার খালি রেগুলারটা দরকার, আর ধরেন বোল্ড দরকার। ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে ল্যাটো রেগুলার বোল্ড। এবার আমি এমবেডে যাব। এমবেডে এখন কোডটা যদি খেয়াল করি তাহলে দেখেন এখানে কি আছে, ফন্টস গো, ল্যাটো, তারপর পপিন্স, মানে দুইটা। এর আগে কি ছিল, এর আগে শুধু ছিল পপিন্স, আর এখন কি এসে গেছে ল্যাটো। তখন ইম্পোর্টটা দুইটা মিলে কপি একটা করব, link হয়েছে। হ্যাঁ কপি করে এই ইম্পোর্টটাকে পেস্ট করে দেব। বাট এখন আমার ফন্ট ফ্যামিলি কয়টা, দুইটা। সো তখন আমাকে কি করতে হবে, এই ফন্ট ফ্যামিলি দুইটা কপি করে এনে, আচ্ছা এটা পেস্ট করে দিলে কি আগেরটা চলে যাবে ইম্পোর্ট? হ্যাঁ পেস্ট করে দিলে তো আগেরটা থাকতেছে না। দেন আমার ফন্ট ফ্যামিলি কয়টা আসতেছে, দুইটা। এখন আমি চাইলে ল্যাটো ইন্টিগ্রেট, মানে যখন যেটা যদি ল্যাটো দিতে চাই তাহলে উপরে ফন্ট ফ্যামিলি ল্যাটো দিব, এই যে এরকম করে। আর যদি পপিন্স দিতে চাই তাহলে এটা দেব। আমার কথা কি বুঝতে পারছেন কেউ? কারো কোনো কনফিউশন আছে? নুনু ভাই এটা আরেকবার একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, আমরা আসলে যখন প্রজেক্ট করব তখন এটা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আসলে আমরা প্রজেক্ট করতেছি না তো এই কারণে বুঝতে পারতেছি না। আচ্ছা, সো আমরা এখন ফন্ট ইন্ডিকেট করতে চাই। যারা গ্রাফিক্স ডিজাইন, রাজু ভাই তো গ্রাফিক্স করেন, তো অনেক ফন্ট প্রয়োজন হয় তাই না? তো যখন যে ফন্ট প্রয়োজন হয় আমরা গুগল ফন্টে যাব, ব্রাউজ ফন্টে যাব। যাওয়ার পরে ধরেন আমার ল্যাটো ফন্টটা প্রয়োজন, আমি ল্যাটোতে গেলাম। যাওয়ার পর এই ল্যাটোটাকে সিলেক্ট করব, ভ্যারিয়েন্টটা ধরেন আমি এখানে রেগুলার নিব, আর কি নিব, বোল্ড নিব। আমার তো সবগুলো দরকার নাই, যেটা দরকার আমি সেটা নিচ্ছি। তো ও এখানে তো আমি আগে অলরেডি ইয়ে করে দেওয়া, এগুলোকে আমি ডিলিট করে দিই আগে। ওকে, সো আমি ল্যাটোর এখন নিব ধরেন রেগুলার, আর একটা নিব বোল্ড। তখন কি করব, নেওয়া শেষ, সিলেক্ট করা শেষ, এই কানিতে সিলেক্ট করলাম,
করার পর এমবেডে যাব, যাওয়ার পর আমার এই ইম্পোর্টে যাব। যদি আমি স্টাইল শিটের সাথে করতে চাই, লিঙ্ক করলেও সমস্যা নাই, বাট ইম্পোর্টে করা বেটার। ইম্পোর্টটাকে এতটুকু কপি করব, এই স্টাইল নিব না, ট্যাগ নিব না, জাস্ট এতটুকু কপি করব। কপি করে এনে সিএসএস এর উপরে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমার এখন একটা এটার ফ্যামিলি নিতে হবে না, এই যে নিচে ফন্ট ফ্যামিলি দেওয়া আছে, কপি করে এনে এখানে পেস্ট করে কমেন্টিং করে রাখলাম যাতে আমার ফন্ট ফ্যামিলি মনে থাকে। দেন আমি আমার যেখানে ইউজ করা দরকার ফন্ট ফ্যামিলিটা সেখানে ডিক্লেয়ার করে দেব। আর ভ্যারিয়েন্ট এটা কি এক প্রকার ক্লাস টাইপসের? বুঝি না। এটা কি মানে ফন্ট ফ্যামিলি যেটা, এটা কি আমরা যে ক্লাস কল করতাম ওইরকম? না, ক্লাস না, আপনার ফন্ট ফ্যামিলি যেটা, এটা আমার নামটা তো ডিক্লেয়ার করতেই হবে, তাই না? মানে এটা ইন্টিগ্রেট করলাম, এটাকে কল করলাম আর কি, ক্লাসের মতো না। দেখেন এখানে আমি কয়টা ভ্যারিয়েন্ট, 400 আর 700, তার মানে এখানে ফন্ট ওয়েট 700 আর 400 উপরে ইউজ করতে পারবো না। ওকে ভাই, রাজু ভাই বুঝতে পারছেন? হ্যাঁ এখন ক্লিয়ার। ওকে, সো আমাদের গুগল ফন্ট ক্লিয়ার। তো আমরা চাইলে পৃথিবীর যত ফন্টই চাই না কেন সব ফন্টই কি করতে পারি, ইন্টিগ্রেট করতে পারি। এখন আমার দরকার কাস্টম ফন্ট, তখন কি করব? যে ফন্টটা গুগলে নাই সেটার জন্য আমরা কি করি বলেন? তখন একটা প্রপার্টি ইউজ করব যার নাম হচ্ছে ফন্ট ফেস। কি? ফন্ট ফেস মানে লোকাল ফন্ট, ঠিক আছে? ওকে, তো এই যে সিএসএস ফন্ট ফেসেস রুল, তো দেখেন আমি যেটা করব ভাই, ইয়ে করেন, যার ওখানে নয়েজ হচ্ছে সবাই মিউট করে ফেলি। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি, যেই কথা বলবেন সে আনমিউট করে নেবেন। ক্লিয়ার? সো দেখেন আমার এমন একটা ফন্ট দরকার যেটা গুগলে নেই, অথবা গুগলে আসেই ধরেন, বা আমার এখন কাস্টম ফন্ট দরকার, একটা সিস্টেম দেখা দিলেই বুঝবেন। ধরেন আমি ওপেন সেন্স এই ফন্টটা নিব। সো এই গুগল থেকে ইন্টিগ্রেট করব না, বাট ফন্ট স্কোয়ার থেকে আমি এটা ডাউনলোড করব। গুগলে সার্চ দিলে অনেক ধরনের ফন্ট আমরা পেয়ে থাকি, এটার অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে, অনেক। আমার কাছে কিছু ফন্টের কালেকশন আছে। নুনু ভাই পিসির মধ্যে কি সমস্যা নাকি ডিসপ্লেতে? কেন? আপনার মনে হয় ডিসপ্লেতে প্রবলেম হচ্ছে? আপনার বাম পাশে, হ্যাঁ। এটা এটা হ্যাঁ এটা মনে গ্রাফিক্স কার্ডের কিছু হচ্ছে। এক মিনিট দেখি। ওকে, সো আমরা ছিলাম হচ্ছে সো সিএসএস ফন্ট ফেসের। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে প্রথমে ফন্ট ফেসটার মানে ফন্ট ফ্যামিলিটার নাম দিব। মনে রাখবেন যখন আমি এখানে ফন্ট ফ্যামিলিটার নাম দিব, ঠিক এই ফন্ট ফ্যামিলি যদি আমি ইয়ে করতে চাই তাহলে সব জায়গাতেই ডিক্লেয়ার করতে হবে। তো আমি এখানে ফন্ট ফ্যামিলি দিলাম যে কাস্টম ফন্ট, ঠিক আছে? দেন এটা তো ইউআরএল দিতে হবে। মনে আছে আমরা ওটাকে ফাইল হায়ারার্কি শিখছিলাম, যেহেতু আমাদের এইটা কার ভিতরে আছে, সিএসএস এর ভিতরে, তার মানে আমাকে এই সিএসএস থেকে রুটে যাইতে হবে। রুটে গেলাম, দেন আমাকে রুটের ভিতর কোন ফোল্ডার, ফন্টস ফোল্ডার, সেখানে গেলাম। দেন কি করতে হবে, তার ভিতরে যে ফাইলটা সেটাকে কল করতে হবে। ফাইলের নাম কি? BAILEY বেইলি .OTF, তাই না? এইটার আমরা রিনেম করে নেই স্মল লেটারে। বড় আসলো কেন? বেইলি, ওকে। এখন আমি এই ফন্ট ফ্যামিলিটা এই জায়গায় H2 তে ডিক্লেয়ার করে দিলাম। চলে আসছে, দেখছেন? এটা হচ্ছে ফ্যান্সি। এইসব ওয়ার্ডকে কি বলা হয়? ফ্যান্সি। তো আমি 400 দেই, ফ্যান্সি ওয়ার্ড। ফ্যান্সি and line height বুঝা যায় না তো। ফ্যান্সি এমনই
বুঝতে পারছেন কাস্টম ফন্ট কিভাবে ইন্ডিকেট করব? কারো কোনো ফন্ট ইন্ডিকেশন নিয়ে কোশ্চেন আছে? আই হোপ থাকার কথা না। এই ফন্টগুলো তো আমার কাছে থাকতে হবে নাকি? তাহলেই তো আমি কাস্টম ফন্ট ইউজ করতে পারবো। হ্যাঁ, অনেক সময় ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে বা বলে দিবে, বা আপনি যখন পিএইচডি এই ফন্ট করবেন, ইউজ করো। তখনই আপনি বুঝতে পারবেন যে এই ফন্টটা আমি পাবো কি পাবো না। ওকে, আমি এসব নিয়ে এখন না মাথা ঘামালে হচ্ছে না। আপাতত জাস্ট রুলসটা জেনে রাখেন। আচ্ছা। ওকে, আমরা সিএসএস ফন্ট দেখলাম। দেন আমরা সিএসএস এর আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আইকন দেখব না আমরা, ঠিক আছে? আইকন আমরা অন্য জায়গায় দেখব, পরে দেখব, এটা আমরা এখন বুঝবো না। প্রজেক্টে দেখব আইকন ইন্টিগ্রেশন। আইকন ইন্টিগ্রেশনটা অ্যাজ লাইক ফন্ট ইন্টিগ্রেশন। ওকে, বা আপনারা যদি বলেন তাহলে আমরা দেখতে পারি আইকন। দেখি আইকন যা আছে কপালে। সো আমরা তো ইউএলএলআই শিখছি তাই না? লিস্ট, ধরেন আমি ইউএল, তার ভিতর এলআই দিলাম 5টা। ক্লিয়ার? এখন এর ভিতরে আমি ফন্ট মানে আইকন ইন্টিগ্রেট করব। তো আইকন ইন্টিগ্রেশন এটার সিস্টেম হচ্ছে, আমি ফন্ট অসম থেকেই বা আমরা ফন্ট অসম থেকে ম্যাক্সিমাম আইকন ইন্টিগ্রেট করব। তো fontawesome.com-এ যাব। দুইভাবে আমরা আইকন ইন্টিগ্রেট করতে পারি, একটা হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক বা সিডিএন, আর একটা হচ্ছে কি ডাউনলোড। তো আমরা ডাউনলোডেই করব, ঠিক আছে? ডাউনলোডে গেলাম। ডাউনলোডে যাওয়ার পর ওয়েব, দেখেন ওয়েব, তো প্রো ফ্রি দুইটা ভার্সন আছে, আমরা ফ্রি ভার্সন নেব। তো ফ্রি ফর ওয়েব নিলাম। দেন আমরা আমাদের প্রজেক্টে এই জিপটাকে ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে ফন্টটা নিলাম এটাকে এক্সট্র্যাক্ট করি। মানে এখান থেকে আমার মূল যে ফাইলটা লাগবে সেটা কোনটা, সেটা হচ্ছে এখানে যাব। যাওয়ার পর দেখেন এখানে কি আছে, সিএসএস দেখছেন? এই যে সিএসএস ভিতরে এখানে অনেক কিছু দেওয়া আছে। তো এখানে দুইটা নিতে পারি, একটা হচ্ছে all.min.css, আরটা কি all.css। দুইটার ভিতরে যে কোনো একটা। তো মিনিফাইডটাই আমরা নেব। এটাকে কপি করলাম, কপি করে আমরা এই যে ফন্টস যেটা আছে এখানে ফন্টের ভিতরে আমরা এখানে দিব হচ্ছে ফন্ট অসম লিখে পেস্ট করে দিলাম। তো সিএসএস আসলো। আরেকটা জিনিস আনতে হবে, সেটা হচ্ছে ওয়েব ফন্টস। কি ওয়েব ফন্টস? তো এইটাকে কপি করব, কপি, দেন আমরা ফন্ট অসম ওয়েব ফন্ট। ক্লিয়ার? দেন আমরা এই চাইলে এটাকে এখন ডিলিট করে দিতে পারি, নো প্রবলেম। ডান। দেখেন এই যে ফন্ট অসম, যেটা ফন্ট অসম, আমরা চাইলে কিন্তু এই ফন্ট অসমটা আমরা কি করতে পারি, এক্সটার্নাল নিউ এর ভিতরে রাখতে পারি, অথবা আমরা চাইলে এখানে আরেকটা ফোল্ডার করতে পারি, নাম হচ্ছে অ্যাসেটস নামে। কি অ্যাসেটস? তো এই অ্যাসেটসের ভিতরে আমরা ফন্ট অসমকে রেখে দিই, নো প্রবলেম। এটা হচ্ছে থিম ফরেস্টের নিয়ম অনুযায়ী আমি করতেছি, ঠিক আছে? সো ফন্ট অসম রাখলাম। তো কি কি আসতেছে এখানে, ওয়েব ফন্ট আর all.min.css। তো আমরা এটাকে কাস্টম নাম করি, ধরেন আমি এটার নাম দিলাম হচ্ছে ফন্ট অসম। আপনি চাইলে কিন্তু যে কোনো নামই দিতে পারেন বা ওই নামই রাখতে পারেন, ঠিক আছে? এখন আমি এটাকে এখানে ইন্টিগ্রেট করব স্টাইলের উপরে। সো লিংক, তো প্রথমে আমি দিতেছি অ্যাসেটস, তার ভিতরে ফন্ট অসম, তার ভিতরে fontawesome.css। আমার ইন্টিগ্রেশন শেষ। এখন আমি জাস্ট কি করব, ফন্ট অসম মানে ক্লাস নিব। তো ফন্ট অসমে ঢোকার সাথে সাথেই আমি যেটা পাবো সেটা হচ্ছে এই দেখেন আইকনে ক্লিক করলাম। আইকনে ক্লিক করার সাথে সাথেই আমি এখানে অনেকগুলো আইকন দেখতে পারবো, বিভিন্ন আইকন গ্যালারিটা চলে আসবে। ধরেন আমি এখানে ফেসবুক আইকনটা দিব, ফেসবুক। সো আমি এই ফেসবুকটা নিলাম, ঠিক আছে? তো এই দেখেন এখানে কি আছে, ক্লাস। ক্লিক করলেই কপি হয়ে যাবে, বুঝছেন? ক্লিক করলে কি হয়ে যাবে, কপি হয়ে যাবে। কপি হয়েছে, লেখা উঠতেছে কপিড। তো কপি হয়ে এই যে এখানে দেখেন এল এর ভিতর পেস্ট করে দিলাম, সবগুলো এল এর ভিতর পেস্ট করে দিলাম। এই আইকনটা এখন ফন্টের মতো কাজ করবে। কিসের মতো? ফন্টের মতো। দেখেন আইকনটা ইন্টিগ্রেট হয় নাই, আইকনটা ইন্টিগ্রেট হয়নি।
কেন হয়নি আমরা একটু দেখি। ফন্টোসোম অ্যাসেটস, ফন্টোসোম ওয়েব ফন্ট। সরি আইকনটা ওই কি ফোনটাকে ভাই রাখতে হয়, বাইরে রাখতে হয়, মানে রুট ফোল্ডারে রাখতে হয়। অনেক সময় কাজ করে না রুট ফোল্ডারে না রাখলে। মেবি না, এক মিনিট। আচ্ছা, তো প্রবলেমটা এই জায়গায় হয়েছে। সো আমরা যখন করব তখন এই সিএসএসটাকে একটা ফাইলের ভিতর নিয়ে করব। তো এখন আমি এটাকে কিন্তু স্টাইল করতে পারবো, এটাকে আমার মন মতো করে কালার দিতে পারবো। বাট এটা যদি ইমেজ হইতো আমি কি পারতাম ইমেজকে কালার দিতে? পারতাম না। তো আমি যদি চাই, সো আমি এখানে আইসা বলতে পারি যে তোমার কালার রেড, তারপর তোমার ফন্ট সাইজ অ্যাজ লাইক ফন্ট, আমি যেভাবে করি আর কি, আমরা ফন্ট সাইজ 30 পিক্সেল বা তারও বেশি। বুঝা গেছে? তো আমরা ফন্টোসম ইন্টিগ্রেশন পারবো? আই হোপ কারো প্রবলেম হওয়ার কথা না। তো সিএসএস লিঙ্ক, সো এই জিনিসগুলা আমরা প্রজেক্টের সময় দেখব। তারপর আমরা জিনিসটা দেখি সিএসএস, না এটা আমরা প্রজেক্টে দেখব। সিএসএস লিস্ট, ওকে। সো আমরা এখন সিএসএস লিস্ট দেখব এবং লিস্ট এর মাধ্যমে একটা প্রজেক্ট করব, ছোট একটা প্রজেক্ট করব লিস্ট দিয়ে, প্লাস এখানে আরও কিছু সিএসএস প্রপার্টি অ্যাড করতে যাচ্ছি আমরা। ক্লিয়ার? তো আমরা এখন একটা নেভিগেশন মেনু ক্রিয়েট করব। কি ক্রিয়েট করতেছি? নেভিগেশন মেনু, ঠিক আছে। সো আমরা যেটা করব এখন, ধরেন এটা আমাদের H2 বা নেভিগেশন মেনু দিলাম। তো মেনু তৈরি করা, কোনো ওয়েবসাইটের মেনু তৈরি করা দেখছেন না আপনারা? তো মেনু কিভাবে তৈরি করতে হয়? সো মেনু তৈরি করতে গেলে আমাদের মূলত যে জিনিসটা লাগে, একটা হচ্ছে লোগো, আরটা কি মেনুর যে আইটেম সেগুলো, তাই না? সো এখানে দেখেন যে না, আমরা মেনু পরে দেখতেছি, আমরা লিস্ট দেখি। মেনু দেখতে হলে ঝামেলা হবে। সো লিস্ট ডিক্লেয়ার করার জন্য আগে আমার কি করতে হয়? লিস্টটা কি টাইপ, অর্ডার লিস্ট হবে না আনঅর্ডার লিস্ট হবে সেটা ডিক্লেয়ার করতে হয়, তাই না? সো আমরা ইউএল দিলাম। কি দিলাম? ইউএল মানে অর্ডার লিস্ট। তারপরে তার ভিতরে আমরা লিস্ট দিলাম, ধরেন যে দিস ইজ লিস্ট, এটা দিলাম, তাই না? তো এরকম করে আমরা অনেক কয়টা লিস্ট দিলাম। এরকম আসলো। তো আমরা চাই এই যে এই প্রপার্টিটা, এই যে ইয়েগুলা ডট ডটগুলো সেটা সরে যাক, ঠিক আছে? তো আমরা স্টাইলে গিয়ে কাকে ধরবো? ইউএলকে, যে এলআই ধরে বলবো যে লিস্ট স্টাইল নান। কি বলবো? লিস্ট স্টাইল নান। তখন দেখেন নাই, বুঝা গেছে? তো লিস্টের আরও একটা স্টাইল আছে, লিস্ট স্টাইল টাইপ, সেটাকে বলা হয় কি? লিস্ট স্টাইল টাইপ। সো আমরা এটাকে বলতে পারি যে লিস্ট স্টাইল টাইপ স্কোয়ার। স্কোয়ার স্কোয়ার আসছে? বানান বলেছ? বুঝতে পারছেন? লিস্ট স্টাইল টাইপ, লোয়ার আলফা, আপার রোমান, সার্কেল, এগুলো বুঝি? লোয়ার আলফা বুঝি, আপার রোমান বুঝি, আপার রোমান বুঝি, রোমান সংখ্যা। রোমান সংখ্যা দিয়ে করাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোমান সংখ্যা। বুঝা গেছে? এটাকে বলা হয় লিস্ট স্টাইল। আমরা এই লিস্ট দিয়ে একটা মেনু তৈরি করতে পারি, ঠিক আছে? খুব সহজে আমরা একটা মেনু তৈরি করতে পারি। আমি যদি চাই আপনাদের দেখাইতে পারি। এখন দেখেন, ধরেন আমি এখানে একটা জাস্ট খালি আমরা আইটেমগুলো দেখি, মেনু আইটেম, ঠিক আছে? সো এখানে একটা আমরা ক্লাস দিলাম যার নাম দিলাম মেনু, ঠিক আছে? তার ভিতরে আমি ইউএল এলআই, এলআইয়ের ভিতর আমি এলআই ইন্টু পাঁচটা আইটেম নিব এবং অ্যাঙ্করের ভিতরে। সো প্রথম আইটেম হচ্ছে হোম, অ্যাঙ্কর মানে লিঙ্কগুলো অফ। হোমে কেন লিঙ্ক লাগে? কারণ এক একটা আইটেম মানে এক একটা পেজ, তাই না?
ক্লিক করলেই হোম পেজে যায়, এই পেজে যায়, সেই পেজে যায়। সো এই কারণে এটাতে লিঙ্ক দিতে হয়। সো ধরেন আমি লিঙ্ক দিলাম হোম। সো এইরকম মেনু আসলো, তাই না? বাট আমি এখন এটাকে কি করতে চাচ্ছি, এটাকে আমরা এখন মেনু সাধারণত এরকম হয়, তাই না? এই সাইড বরাবর ধরেন আমরা নেভিগেশন মেনু কথা বলতে পারি, এই সাইড বরাবর হয়, তাই না? তো আমরা এই সাইড বরাবর একটা মেনু করি। কীরকম? প্রথমে আমরা মেনু ক্লাসটাকে ধরি, মেনু ক্লাসটাকে ধরে রেখে দিলাম, পরে কোড করব। ডট মেনু ULLI বললাম যে লিস্ট স্টাইল নান, ঠিক আছে? দেখেন নাই। তারপর আমি এর এ আছে না এর সাথে, সো ফন্টগুলোকে কালার করার জন্য বা ফন্টগুলোকে কালার দেওয়ার জন্য, সাইজ ডিক্লেয়ার করার জন্য এ ডিক্লেয়ার করতে হচ্ছে, কারণ এর ভিতরে লেখা, দেখেন এর ভিতরে লেখা আছে। আমি এলআইকে বললাম যে তোমার ডিসপ্লে ইনলাইন ব্লক, তাহলে দেখবো যে এটা এক লাইনে চলে আসছে, দেখছেন? এরপর বলবো এতে টেক্সট ডেকোরেশন নান, তাহলে দেখবো নিচে যে আন্ডারলাইন আছে অ্যাঙ্করে চলে গেছে। দেন আমরা এখানে বলবো যে প্যাডিং, প্যাডিং আমরা টপ বটম লেফট রাইটে দিব। সো টপ বটম লেফট রাইটে দিলাম আমরা ধরেন 12 পিক্সেল করে, তাহলে দেখবো টপ বটম লেফট রাইটে সে 12 পিক্সেল করে স্পেসিং নিয়ে নিছে। ক্লিয়ার? দেন আমরা এখানে ডিক্লেয়ার করতে পারি ফন্ট কালার, কালার ধরেন আমি ডিক্লেয়ার করলাম ব্ল্যাক। বুঝা গেছে? এই হচ্ছে আমার মেনু, মেনু হয়ে গেছে। ওয়েবসাইটে মেনু এমন থাকে না? মেনুর ভিতরে কি থাকে? মেনু, অ্যাবাউট আস, দেন থাকে হচ্ছে পোর্টফোলিও, দেন এখানে থাকবে ধরেন ব্লগ, দেন এখানে হচ্ছে কন্টাক্ট আস। আমার মেনু কিন্তু কমপ্লিট উইথ একেবারে সিম্পলেস্ট কোডিং, অনেক শর্ট কোডিং করছি, কিচ্ছু না। মেনুতে এখন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেব, ধরেন ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি হচ্ছে F3 ক্লিয়ার? দেখেন হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার। এখন আমি জাস্ট প্যাডিং দিব, প্যাডিং টপ বটমে দিলাম 15 পিক্সেল, লেফট রাইটে 0, ব্যাস। আর উপরে বডিতে আমাকে ডিক্লেয়ার করতে হবে, ডিফল্টভাবে এখানে প্যাডিং থাকে, সো ডিক্লেয়ার করলাম মার্জিন 0 আর প্যাডিং 0। আমার মেনু কমপ্লিট। আরেকটা স্টাইল অ্যাড করা যায়, এখানে হোভার অ্যাড করা যায়, এখানে মাউস নিয়ে গেলে ই হবে। আমরা ওইটা শিখি নাই, আমরা ওটা কিন্তু এখনো শিখি নাই। তো এখানে আমরা এক্সট্রা কিছু কোডিং করছি, কি কি বলেন তো? একটা কোডিং করছি, সেটা হচ্ছে ডিসপ্লে। সেটা কি? ডিসপ্লে। চলুন এবার আমরা ডিসপ্লে নিয়ে একটু আলোচনা করি। ডিসপ্লে, এই যে আমরা লিস্টের পরবর্তীতে ডিসপ্লে, এইরকম কে আঁকাবাকি করতেছেন, আঁকাইতেছেন কে, মাউস ঘুরাইতেছেন কে? এখানে আমরা H2 নিলাম হচ্ছে দিস ইজ ব্লক এলিমেন্ট, রাইট? আচ্ছা, আমরা সবাই জানি H2 হচ্ছে কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। আমরা যদি এই H2 কে একটু কালার করি, ব্যাকগ্রাউন্ড কালার করি, তাহলে আমরা দেখতে পারবো যে আদৌ সে ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট, রাইট? সো F3 এই কালারটা করে দিলাম আমরা, দেখা যাচ্ছে যে পুরো অংশ জুড়ে রয়েছে। আমরা একটু মজা দেওয়ার জন্য একটু প্যাডিং দিলাম, 15 পিক্সেল দিলাম, লেফট রাইটে 0 দিলাম। ওকে, এখন আমার এটা ডিসপ্লেটা ব্লক, কি ডিসপ্লে ব্লক মানে সে পুরো অংশ জুড়ে আছে। বাট আমি যদি তাকে বলি যে তোমার ডিসপ্লে ব্লক না ইনলাইন, তাহলে ও ওর পজিশনটাকে কি করে নিছে, দেখছেন? সে ইনলাইনে হয়ে গেছে। ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পারছেন? এখানে আরো এলিমেন্ট অ্যাড করা যাবে। ওকে, সো আমরা ডিসপ্লে দেখলাম। আরেকটা জিনিস দেখতে পারি আমরা এখানে টেবিল।
আমরা টেবিল বুটস্ট্র্যাপে দেখব। ক্লিয়ার? আমরা টেবিল কিন্তু দেখছি HTML এ, ওটা কালার কিছুটা কালার করেছি আমরা, বাকিটা আমরা বুটস্ট্র্যাপে দেখব টেবিল। আমরা ম্যাক্স উইথ জানি, আমরা এবার CSS এর পজিশন নিয়ে আসি। সো CSS এর পজিশন রয়েছে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসোলুট, স্টিকি, এবং এই পজিশনিং নিয়ে একটা প্রজেক্ট রয়েছে আমাদের। CSS এর যে পজিশন আছে সেই পজিশন এবং একটা সুডো ক্লাস আফটার বিফোর নিয়ে আমরা একটা প্রজেক্ট করব খুব শীঘ্রই। এই প্রজেক্টগুলো খণ্ড খণ্ড ছোট ছোট প্রজেক্টগুলো আমরা পরে আমাদের বড় প্রজেক্টগুলোতে অ্যাপ্লাই করব। তো আমরা একটু জেনে রাখি এই পজিশন প্রপার্টি সম্পর্কে। স্ট্যাটিক মানে কি? স্ট্যাটিক মানে হচ্ছে ধরেন ওই জায়গায় থাকলো, এই যে স্ক্রল হচ্ছে, দেখেন স্ট্যাটিক মানে হচ্ছে সে আমরা স্ক্রল করব, ও স্ক্রল হইতে থাকবে। ঠিক রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে একটা আরেকটা সাপেক্ষে কাজ করবে। ঠিক আছে? তো এইটা বোঝার জন্য আমরা এইটাকে পজিশনিং করতে পারি। রিলেটিভ আর অ্যাবসোলুট এই দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কিত। ধরেন আমি এই মেনুকে বললাম যে পজিশন অ্যাবসোলুট, দেখি সে কি করে। দেখেন আছে, আপনি কি H2 কে খুঁজে পাবেন? পাবেন না। আপনি H2 তে আবার বলেন যে পজিশন রিলেটিভ, দেখছেন ওইটা এটার উপরে বা এর আশেপাশে আছে। যখন আমি পজিশন অ্যাক্টিভ করি তখন এটার সাথে আরো 4টা প্রপার্টি অ্যাড হয়। একটা হচ্ছে টপ, বটম, লেফট, আরেকটা কি বলেন? রাইট। তো আমরা এটার পজিশনটা রিলেটিভ করলাম, যেটার সাথে কাজ করব সেটাকে রিলেটিভ বলবো, আর যা কাজ করব, যাকে কাজ করাবো বা যার মুভমেন্ট করাবো তাকে বলবো অ্যাবসোলুট। ক্লিয়ার? সো আমরা এখন ধরেন, আচ্ছা আবার বলতেছি, সরি ভুলে গেছে। আমরা এই যে এটার সাপেক্ষে এটার পজিশন করতে যাচ্ছি, কার সাপেক্ষে? এটার সাপেক্ষে। তো যার সাপেক্ষে পজিশনিং করব, ধরেন আমরা মেনুকে পজিশনিং করব, এটাকে H2 কে পজিশনিং করব, তাহলে H2 কে বলবো রিলেটিভ। আর কার পজিশন, কার সাপেক্ষে? মেনুর সাপেক্ষে, এটাকে বলবো অ্যাবসোলুট। এটা আমরা প্রজেক্ট করলে বুঝতে পারবো, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। যখন এই পজিশনিংটা করি এবং যেখানে রিলেটিভ ইউজ করব, ঠিক রিলেটিভের ভিতর আমার আরো 4টা প্রপার্টি অ্যাড হয়। কয়টা প্রপার্টি? 4টা। একটা হচ্ছে টপ, কি? একটা হচ্ছে টপ, একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে বটম, একটা হচ্ছে লেফট। বুঝা গেছে? এখন এই জিনিসটা মানে কি? আমি যদি টপ 0 দেই তাহলে কি বুঝবো আমরা জানেন? টপে 0। আমরা যদি টপে বলি যে তুমি টপে ধরো তুমি টপে হচ্ছে 100 পিক্সেল, তাহলে সে টপ থেকে 100 পিক্সেল স্পেসিং নিচ্ছে। দেখছেন? আমরা যদি যাই বা এটাকে ইন্সপেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো না, তার স্পেসিং বা দেখতে পারবো না। আমরা যদি বলি টপে তুমি 100 না 200 পিক্সেল, তাহলে সে টপ থেকে, দেখেন সে টপ থেকে তার স্পেসিংটা চেঞ্জ করছে। টপ থেকে H2 তার স্পেসিংটা কি করতেছে? চেঞ্জ করতেছে। আমরা যদি বলি রাইট থেকে যে রাইটে তুমি হবা 500 পিক্সেল, তাহলে সে কিন্তু নাই, কোথায় গেল? আমরা আরো বাড়াই, সে রাইটে চলে গেছে, সে কিন্তু রাইট থেকে স্পেসিং নিচ্ছে। দেন আমি যদি বলি তুমি লেফটে 100 পিক্সেল, তাহলে লেফট থেকে সে 100 পিক্সেল সরে যাচ্ছে। যত বলতেছি সে কোথায় যাচ্ছে? সরে যাচ্ছে। তো আমরা এটা বুঝছি টপ বটম লেফট রাইট। এই টপ বটম লেফট রাইট যদি অ্যাক্টিভ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? পজিশনিং করতে হবে, এবং যার সাপেক্ষে করব তাকে বলতে হবে কি? অ্যাবসোলুট। আর যাকে করব তাকে বলতে হবে রিলেটিভ। যাকে আমরা নাড়াচাড়া করব তাকে বলবো কি? রিলেটিভ। ক্লিয়ার? তো আমরা আশা করি পজিশনিং বুঝে গেছি। বাকি পজিশনিং রিলেটিভ অ্যাবসোলুট বুঝি। ফিক্সড মানে কি? পজিশনিং ফিক্সড মানে হচ্ছে ধরেন আমি এই H2টা বাদ দিলাম, বাদ দিয়ে এখানে বললাম পজিশন ফিক্সড, ওই বেটা ওখানেই থাকবে, ওখান থেকে লড়বে না। লড়ছে? ওখানেই আছে। যতই স্ক্রল বার দেন না কেন আপনি,
আমি নিচে আইসা এখানে বলতেছি যে লরেম 100 বা 1000 ও ফিক্স দেখছেন ওই জায়গাতেই আছে। এখন দুনিয়ার যা কিছু হয়ে যাক ও ওই জায়গায় থাকবে। আমি যদি ওকে বলি তোর পজিশনিং হবে স্টিকি, কি হবে? স্টিকি। তাহলে দেখেন কি হচ্ছে। এই দেখেন ও স্টিকি বানানো এই ভুল লিখছি আমরা, না ঠিকই আছে। এটা হচ্ছে টপে 0, স্টিকি লিখলে টপে 0 লিখে দিতে হয়। হুম স্টিকি বললাম, দেন টপ থেকে সে কত নেবে, বটম থেকে সে কত নেবে। টপ 0 লেফট 0। ওই জায়গায় থাকছে বাট নিচ দিয়ে স্ক্রল হচ্ছে, বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, তো আমরা পজিশন দেখলাম, এবার আমরা ওভারফ্লো দেখব। নন্নবী ভাই, হ্যাঁ, এই যে যার সাপেক্ষে আমি পজিশন করব সে রিলেটিভ হবে না, আর যাকে পজিশন করব সে তো অ্যাবসলিউট হবে না। যাকে পজিশনিং করব আমরা সে রিলেটিভ, যা সাপেক্ষে করব সে অ্যাবসলিউট। আমরা এখানে করে দেখলাম তো, আদারওয়াইজ কাজ হবে না। ধরেন আমরা এখানে দেখি হয় কি না। ধরেন আমি এই মেনুর এনে তো ইয়ে করে ফেলছি। আচ্ছা, আমরা প্রজেক্টের সময় এই বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবো, ঠিক আছে? আমরা কালকে লেআউট ধরবো। HTML CSS এর মজাই বুঝবেন যখন লেআউটে যাবেন, তখন আপনি বুঝবেন না আমি যে কোনো ওয়েবসাইটই করতে পারতেছি, তখন আপনি অনেক মজা পাবেন। ওভারফ্লো বিষয়টা কি দেখেন। সো আমি এখানে একটা দুইটা অপশন নিলাম বা দুইটা জিনিস নিলাম। ধরেন এখানে আমি বললাম যে লরেম সরি মানে নিলাম হচ্ছে পি বা সরি এখানে নিলাম হচ্ছে ফার্স্ট পার্ট লরেম 1000। দেন আমি আরেকটা নিলাম, সেটা হচ্ছে ধরেন সেকেন্ড পার্ট। এখন যদি যাই তাহলে দেখবো এমন আসছে, তাই না? এবার আমরা এক কাজ করব, এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্টকে আমরা আরেকটা প্রপার্টি শিখব আমরা, সেটা হচ্ছে সেকেন্ড পার্ট ধরলাম, এখানে বললাম যে তোমার উইথ 50%, আর সেকেন্ড পার্টেও বললাম তোমার উইথ 50%। এটা মানে বুঝি আমরা উইথ দেখছি না, এটা মানে হচ্ছে পুরো ডেস্কটপের ভিতরে এ 50% জায়গা নেবে আর এ 50% জায়গা নেবে। এবার আমরা আরেকটা প্রপার্টি শিখবো, সিএসএস ফ্লোট। কি ফ্লোট দুইটা, একটা হচ্ছে লেফট একটা হচ্ছে রাইট। ফ্লোট মানে হচ্ছে ভাসমান, ফ্লোট মানে কি ভাষা, ঠিক আছে? সো আমরা একে বললাম যে ফ্লোট লেফট, তাহলে সে কই গেল দেখেন, সে লেফটে অলরেডি আছে, সে লেফটেই। আর আমরা এটাকে বললাম যে ফ্লোট রাইট। ফ্লোট তখনই কাজ করবে যখন আমরা কি করব বলেন তো, উইথ দিব, কি দিব, উইথ দিব। তো আমি এখানে উইথটা একটু কমায় 45 করতেছি দুইটাতেই, কারণ আছে লেআউটের সময় আমরা একটু দেখব, স্পেসিং দরকার আমার একটু। তো আমরা এখানে যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে ওভারফ্লো। সো ওভারফ্লো অনেক ধরনের আছে। ওভারফ্লো হচ্ছে হিডেন মানে হচ্ছে কোনো ফ্লো হবে না, ক্লিপ বা কিছু দেখাবে না। ভিজিবল মানে দেখা যাবে। একটা জিনিস দেখবো সেটা হচ্ছে স্ক্রল। কি দেখবো? স্ক্রল। তো আমি এই জায়গায় লিখলাম যে
ওভারফ্লো স্ক্রল, দেখি কি হচ্ছে, কি চলে আসছে বলেন তো, একটা স্ক্রল বার চলে আসছে। এটা দরকার হয় যখন ড্যাশবোর্ড করবি, সরি ড্যাশবোর্ড করব আমরা, তখন এই স্ক্রল বারটা আমাদের এখানে প্রয়োজন হবে। ক্লিয়ার? আমরা আরো একটু দেখব। সো ওভারফ্লো সম্পর্কে আমরা একটু ধারণা দিয়ে রাখি, প্রজেক্টের সময় আমরা আরো ভালো মতো এটা কনসেপ্ট ক্লিয়ার হবো। আমরা ফ্লোট দেখলাম, ফ্লোট লেফট রাইট দুইভাবেই করা যায়। এখানে আরো অনেক কিছু আছে যেটা প্রজেক্ট ছাড়া বোঝানো পসিবল না। অ্যালাইন, অ্যালাইন আমরা জানি, টেক্সট অ্যালাইন, মার্জিন অটো কখন করতে হয়, কিভাবে করতে হয় সেটা আমরা জানি, আমরা দেখেছি। শুরু ক্লাস আমরা প্রজেক্টে দেখব। তো মোটামুটি সিএসএস শেষ, মোটামুটি কিন্তু সিএসএস শেষ, সিএসএস আর নাই, যা আছে সেগুলো আমরা সব প্রজেক্টে দেখতে হবে। এগুলো এখন দেখলে আপনাদের মাথা খালি ঘুরবে বা আপনারা বুঝবেন না, এটা আমরা সব কি করব প্রজেক্টে দেখব। ক্লিয়ার? সো মোটামুটি সিএসএস এর যে প্রপার্টিগুলো আছে, যেগুলো আমাদের বেসিক কনসেপ্টগুলো শেষ। আপনারা যদি বলেন আমি এখন লেআউট দেখাতে পারি। এখন ভাই শুরু করেন আজকে। আজকে একটা সিম্পল লেআউট দেখাই। ক্লিয়ার? জি জি ভাই করেন। একেবারেই সিম্পল লেআউট, ঠিক আছে? এটা দেখি, তারপর আমরা আসলে বোঝার চেষ্টা করি যে এটা কি বা কিভাবে হচ্ছে। এর মাধ্যমে আমরা আরো অনেক কিছু শিখতে পারবো। মানে প্রজেক্ট না করলে অ্যাকচুয়ালি আমরা মূল জিনিস যেগুলো সেগুলো শিখতে পারবো না। ঠিক আছে? হ্যাঁ, সব কঠিনগুলো আসতেছে। এটা দেখি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রজেক্ট, মানে সেকেন্ড প্রজেক্ট মেনুর পর এটা হচ্ছে আমাদের কি সেকেন্ড প্রজেক্ট। সো প্রজেক্টের নাম লেআউট। সো ক্লাস অলমোস্ট শেষ হয়ে গেল। আবার জয়েন করেন, সেম লিংক। ওকে, সো আমাদের লেআউট বলতে বোঝাচ্ছে একটা ওয়েবসাইট কীরকম হয়ে থাকে বা কীরকম হবে। আমরা জাস্ট যেটা করব, এর ভিতরে কোনো টেক্সট দিব না, বাট আমরা এই লেআউটটা তৈরি করব। আমাদের প্রথমে একটা মেনু থাকবে, দেন এখানে একটা ব্রেড ক্রাম থাকবে, ব্রেড ক্রামকে আমরা পরে আসতেছি। দেন এখানে একটা এরকম নেভিগেশন মেনু থাকবে, ফুটার থাকবে এবং মাঝখানে কন্টেন্ট থাকবে। এরকম একটা লেআউট আমরা ক্রিয়েট করব এখন। ক্লিয়ার? সো চলুন আমরা এরকম একটা লেআউট ক্রিয়েট করি। তো এবং এর আগে আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। তো আমার প্রথমে কি লাগতেছে, একটা মেনু লাগতেছে। আরও অনেক কিছু দেখবো আমরা, এর চেয়ে আরও ইজি কনসেপ্টের কিছু দেখতে পারি আমরা। বা ইজি বলতে আমি কালার কোডটা একটু নিয়ে নিতেছি, পরে বলতেছি। ইজি বলতে অমন না, মানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে একটু কমপ্লেক্স লেআউট ফিউচারে, কালকে। ঠিক আছে? আজকে একটু ইজি লেআউট দেখি আমরা। সো এটা হচ্ছে আমার কোড। সো প্রথমে আমার কি লাগতেছে, আমরা যেটা করব সবসময় কমেন্টিং করে করব। কি করব? কোড কমেন্টিং করে। সো হেডার স্টার্ট হেয়ার। আমরা চাইলে এটাকে কি করতে পারি, বড় হাতে লিখতে পারি। ঠিক আছে? দেন এইভাবে দিতে পারি, কোড কমেন্টিং যেটাকে বলায়।
কোড কমেন্টিং কোডকে অনেক সুন্দর করে। তো হেডার মানে এই মেনু আর ব্রেড কাম এই দুটা কিসের আন্ডারে পড়তেছে? হেডারের আন্ডারে পড়তেছে। কোনটা হেডারের আন্ডারে পড়তেছে কোনটা পড়তেছে না সেটাও আমরা ফিউচারে প্রজেক্ট করতে করতে শিখে যাব। সো আমরা একটা সিমেন্টিক এলিমেন্ট দিলাম, নাম হচ্ছে হেডার। কি দিব? সিমেন্টিক এলিমেন্ট, নাম কি? হেডার, মানে কোনটার কোন অংশের নাম। সো হেডার নামক একটা ট্যাগ আছে, সিমেন্টিক ট্যাগ দিলাম হেডার। এই হেডারের ভিতর আমার কি লাগতেছে? প্রথমটা কি? মেনু, তাই না? প্রথমটা কি? মেন মেনু। তো আমি এখানে মেন মেনু নামে একটা ক্লাস দিলাম, দেওয়ার পর সেটাকে এইভাবেই রাখলাম, ঠিক আছে? যেহেতু আমার ভিতরে কোনো কন্টেন্ট নেই, আমরা চাইলে এখানে কন্টেন্ট দিতে পারি। ধরেন এই কন্টেন্টের নাম দিলাম মেন মেনু। আমাদের মন অনেক উৎসাহী যে আমরা এখানে কন্টেন্ট একটু দিতে পারি, নো প্রবলেম। সো এখন আমি দেখি কেমন আসতেছে। চলে আসছে মেন মেনু। সো আমরা এখন এটাকে একটু স্টাইলিং করে নেই। সো এই ফন্ট এখানে গেলাম, তো বডি আর বডিতে 0 প্যাডিং 0 মার্জিন 0 প্যাডিং 0। এবার আমরা এখানে একটু স্টাইল করি। তার আগে আমরা কোড কমেন্টিং অবশ্যই করব। header style start here. ওকে, সো আমরা এখানে দিতে পারি যে হেডার, তাই না? তো এটা তো হেডার মেন পার্ট, এটা তো হেডার, তার ভিতরে মেন মেনু। সো হেডারের ভিতর কি কি আছে? হেডারের ভিতর আমার ব্রেড কাম আছে আর মেন মেনু আছে, তাই না? সো হেডারটা এরকমই থাক আপাতত। আমি যেটা করব মেন মেনুকে ধরবো, ধরে বলবো যে প্রথমে আমরা এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে না, কালার ব্যাকগ্রাউন্ড কালার। সো আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে এই কালারটা দিলাম, সুন্দর লাগবে। সো প্রথমে দিব কি ব্যাকগ্রাউন্ড কালার এইটা। পড়ছে? পড়ছে। আরেকটা বিষয় সেটা মাথায় রাখেন আপনারা, সেটা হচ্ছে দেখেন যখন কন্টেন্ট থাকবে না, ধরেন আমি মেন মেনু দিলাম না, আমি জাস্ট বললাম জাস্ট লেআউট, তখন আমরা কি করব বলতে পারেন? তখন আমরা এটার কন্টেন্ট নাই, সেহেতু আমরা এখানে বলবো যে মিনিমাম হাইট 200 পিক্সেল। ক্লিয়ার? তখন দেখবো অটো চলে আসছে, বোঝা গেছে? ওকে, সো আমাদের যেহেতু কন্টেন্ট আছে মিনিমাম হাইটের দরকার নেই বা দিলেও সমস্যা নেই। সো কন্টেন্ট থাক, বাট H2 এর ডিফল্ট মার্জিন আছে। H2 এর ডিফল্ট মার্জিন থাকার কারণে বাহির থেকে H2 স্পেস নিতেছে। বাহির থেকে H2 কি নিতেছে? স্পেস নিতেছে। দেখেন কত পিক্সেল করে নিতেছে সে? মার্জিন 20 পিক্সেল করে নিতেছে। সো আমি এই H2টাকে মেন মেনুর, যেহেতু এটা মেন মেনুর আন্ডারে, সেহেতু মেন মেনুর H2কে আমি বলবো যে মার্জিন 0 নাই, এবং এটা কালার দিব। কালার কি বলেন তো? হোয়াইট দেই, সাদা, 3টা F, কালার হোয়াইট হয়ে গেছে। দেন এটাকে আমি বলবো যে টেক্সট অ্যালাইন সেন্টার। সেন্টারে আসছে কিনা দেখি, চলে আসছে। দেন আমি এই যে মেন মেনু যেটা, এটাকে বলবো প্যাডিং। টপ আর বটমে, টপে দিলাম আমি ধরেন 50 পিক্সেল, আর বটমে দিব হচ্ছে টপ বটম 50 পিক্সেল, আর লেফট রাইটে 0। ঠিক আছে, আমার মেন মেনু কমপ্লিট। এখন আমি যেটা করব সেটা হচ্ছে ব্রেড ক্রাম দিব। তা কার ভিতরে আছে? হেডারের ভিতরে ব্রেড ক্রাম। সেম এই যে H2 কে কি কপি করি, ব্রেড ক্রাম। দেখেন আমরা চেষ্টা করব যে সবচেয়ে কম কোডিং করে কিভাবে কাজ করা যায়, সবচেয়ে কম কোডিং করে কিভাবে কাজ করা যায়। আচ্ছা দেখেন এখানে একটা কাজ করতে পারি আমরা। এই যে মেন মেনু আর ব্রেড ক্রাম, এই দুইটার সিমিলারিটি কোন জায়গায়, কে কে বলতে পারবেন? ক্যাপিটালাইজেশন সবগুলাই আপার কেস। ধরেন ফন্ট বাদ দেন, টেক্সট বাদ দেন আপাতত। ব্যাকগ্রাউন্ড কালার তো সেম, প্যাডিং সেম না, বাট ব্যাকগ্রাউন্ড কালার সেম। তো আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই ব্রেড ক্রামকে যদি
আমরা এই যে এখানে মেন মেনুর এখানে কমা দিয়ে ডিক্লিয়ার করে দেই, তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে পাবে, পাইছে না? আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, মার্জিন ডিক্লেয়ার করতে পারি। ধরেন টপ বটমে 15 পিক্সেল করে, লেফট রাইটে 0, তাহলে হবে কি স্পেসিংটা নিয়ে নিবে, দেখছেন? বাট কি দেখা গেল এই ব্রেড ক্রামের ভিতরে কি হচ্ছে, এই ব্রেড ক্রাম আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা বললাম না যে যত কম কোডিং করব, তা আমরা এই মেন মেনু বাদ দিয়ে যদি শুধু H2 দেই, তাহলে H2-তে আমার আর এক্সট্রা কোনো H2-তেই কোডিং করা লাগতেছে না, তাই না? এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে এই ব্রেড কামের প্যাডিংটা একটু কম দরকার। তাহলে আমি কি করব? তাহলে আমি আস্তে করে ব্রেড কামকে ধরবো, আবার ধরার পর এখানে বলবো যে তোর প্যাডিং ওখানে 50 দিছি, এখানে আমি বললাম 30 পিক্সেল অথবা 20 পিক্সেল, 20 টপ বটমে 40 পিক্সেল হয়েছে। দেখেন কি হইল বিষয়টা, যে আমি যখন এটাকে ধরলাম তখন এই যে এটাকে ব্রেড ক্রামকে এইটাকে ধরলাম, তখন এখানে দেখেন মেন মেনু ব্রেড ক্রামটা অ্যাক্টিভ হয়েছে এই দুটার ভিতরে, তার ভিতর ব্যাকগ্রাউন্ড কালার নিছে আর মার্জিন নিছে। যেহেতু এই যে 20 পিক্সেল একেবারে নিচে, সেহেতু কি হয়েছে নিচেরটা আগে নিছে, নিচে কি বলছি প্যাডিং বলছি 20 পিক্সেল করে, তাই না? সো সে প্যাডিংটা নিয়ে নিছে, এই দেখেন ব্রেড ক্রাম, বুঝা গেছে? এখন আসি ইম্পর্টেন্ট লেআউট, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট লেআউট, ঠিক আছে? এইটার করার জন্য আমাকে এখন একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে র্যাপার ক্লাস। কি শিখতে হবে? র্যাপার ক্লাস। আচ্ছা, র্যাপার মানে কি? র্যাপার মানে হচ্ছে র্যাপিং পেপার, বুঝি? কোনো গিফট যদি আমরা দেই তাহলে র্যাপিং পেপারে মোড়কে দেই, সেই মোড়কের ভিতরে কি থাকে? গিফট থাকে। ঠিক র্যাপার ক্লাসটা হচ্ছে এমন একটা গিফট। র্যাপার ক্লাসটা কি? এমন একটা গিফট। যে কি রকম গিফট? এই যে র্যাপিং ক্লাস বা র্যাপার ক্লাস, এইটা হচ্ছে আপনি ধরেন এটা হচ্ছে আমার র্যাপার ক্লাস, এটা হচ্ছে আমার কি র্যাপার ক্লাস। মানে এই র্যাপার ক্লাসের ভিতরে কি আছে? সেকেন্ডারি মেনু এবং কন্টেন্ট আছে, বোঝা গেছে? এটা কি আমার র্যাপার ক্লাস। তাহলে আমি এই কাজটা বা এই প্রজেক্টটা আমি কিভাবে করব? এই প্রজেক্ট আমি অনেকভাবে করতে পারি। হেডার শেষ, এখন আমি দিব হচ্ছে কন্টেন্ট, ঠিক আছে? যেহেতু কন্টেন্ট, সেহেতু আমার কন্টেন্টটা এখন হবে সেকশন। কি হবে? সেকশন দিলাম, সেকশন। সেকশনের ভিতরে আমি এখন একটা র্যাপার ক্লাস দিব, সেটা হচ্ছে বডি র্যাপার নামে। আপনি চাইলে ক্লাস কি আপনার মন মতো যে কোনো একটাই নিতে পারেন। তার ভিতরে কি আছে? এর ভিতরে দুইটা ক্লাস হবে, একটা হবে এইটা আর আরেকটা হবে এইটা, তাই না? এই দুইটার ভিতরেই আমাদের কি হবে? এই দুইটাই র্যাপিং এর ভিতর থাকতেছে, তাই না? তাহলে আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে একটা দিচ্ছি হচ্ছে সেকেন্ড মেনু, আরেকটা দিচ্ছি হচ্ছে বডি কন্টেন্ট, তাই না? কন্টেন্ট, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো এর ভিতরে আমি H2 দিয়ে দিচ্ছি, প্রত্যেকটাতেই আমি H2 দিব। ওকে, সো আমি এখন এখানে সিমিলারিটি কোন জায়গায় নিতেছি? আমার যে সিমিলারিটি দরকার সেটা আমার ব্যাকগ্রাউন্ড কালার দরকার, তাই না? আমি ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখন চাইলে এখানে দিতে পারি, অ্যাড করতে পারি, আমার কোনো সমস্যা নেই। অথবা আমি চাইলে আলাদা করেও দিতে পারি, যে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারই তো নিব আর কি, তাই না? তো আমার ইচ্ছা মতো আমি নিতে পারি, এতে কোনো আমাদের সন্দেহ নেই। সো সেকেন্ড মেনু, আর হচ্ছে বডি কন্টেন্ট। তো ব্যাকগ্রাউন্ড কালার
চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে এই বডি র্যাপারটাকে ধরব, ধরলাম, ধরে একে এখানে বসায় রাখলাম। তারপর আমার এখানে আছে সেকেন্ড মেনু, বডি কন্টেন্ট, এক মিনিট। সো সেকেন্ড মেনুকে আমি বললাম যে তোমার উইথ হচ্ছে 30 পিক্সেল 30%। এবার আমরা উইথ পার্সেন্টে দিচ্ছি, ঠিক আছে? %, আর এইটার উইথ হচ্ছে 68%। কেন দিলাম পরে বলতেছি। তাহলে এটা দুইটা হয়ে গেছে না? এখন আমার এই বডি কন্টেন্টটা লেফট রাইটে দরকার, আর এই সেকেন্ডারি মেনুটা কই দরকার? লেফটে দরকার, তাই না? তো আমরা ফ্লোট শিখছি না, ফ্লোট, তো আমরা এখানে ফ্লোট করতে পারি না? ফ্লোট লেফট, আর এটাকে কি করতে পারি? ফ্লোট রাইট। বাট এখানে মেইন প্রবলেমটা কোথায় জানেন? আমরা যখন বডি র্যাপারে বর্ডার দিব একটা সলিড, তখন আমরা বুঝতে পারবো যে এই দুইটা তো ভাসতেছে। বুঝতে পারছেন? কথা বুঝেন নাই? যখন আমি ফ্লোট দিলাম না, তখন দেখতেছি এই দুইটা বডির ভিতরে আছে। বাট যখন আমি ফ্লোট অ্যাক্টিভ করলাম, তখন দেখতেছি এই দুইটা তো ভাসতেছে। মানে এই দুইটা তো আর ওই র্যাপার ক্লাসের ভিতর নাই, আছে নাই। তখন কি করতে হবে? এই বডি র্যাপারকে বলতে হবে ওভারফ্লো হওয়া যাবে না, ওভারফ্লো তখন হবে হিডেন। এই যে ওভারফ্লোর কাজ, বোঝা গেছে? এখন তার ভিতরে চলে আসছে। ক্লিয়ার? সো এখন আপাতত বডি র্যাপার বা ওভারফ্লো হিডেন থাকলো, এটা বন্ধ থাকলো। সো আমার এটা কমপ্লিট। এখন আমার নিচে কি দরকার? ফুটার। আচ্ছা, হেডার আর ফুটার কি সেম না? সো এই যে হেডারের যে মেন মেনুটা, সেইটাকেই আমরা এখানে ফুটার নামে চালাই দিই। কি বলেন? খালি জাস্ট এখানে কন্টেন্ট চেঞ্জ, ক্লাসও চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ করা লাগবে না, নাহলে তো স্টাইল অ্যাপ্লাই হবে না, সেম স্টাইল। ও হ্যাঁ, এটাকে তো হাইট দেওয়া দরকার, সেকশন আর বডি কন্টেন্টগুলোকে, তাই না? সো এই যে এটাকে আমি দিলাম হচ্ছে মিনিমাম হাইট ধরেন 400 পিক্সেল। একটার হাইট দিলে বাকিটার হাইট অটো পাওয়া যাবে। তারপর আমরা দুটো দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার ওয়েবসাইট। বোঝা গেছে? যদি একটাতে দেই তাহলে দুটোটাতে সেম আসবে? হ্যাঁ, দেখেন, কারণ আছে তো, কারণ দুইটা তো একই র্যাপারের ভিতর, তাই না? তো ও সেম তো আসলো না, সরি, সেম আসবে না, তো বাট স্পেসিংটা সেম হবে। যদি হাইট স্পেসিংটা সেম হবে, জায়গাটা সেম নিবে। হ্যাঁ, জায়গাটা সেম নেবে। তো ভাই হিডেন দেওয়ার কারণে কি চেঞ্জ হলো? আপনি খেয়াল করেন নাই? লোড করতেছে তা বুঝাইতেছে না, ওটা হেডের ভিতরে চলে আসছে। দেখেন, এটা দিছি আমরা যখন ফ্লোট দিব। ফ্লোটের কাজ করতে গেলে একটা র্যাপার নিতেই হবে, মাস্ট বি। আবার বলি, ফ্লোটের কাজ করতে গেলে কি নিতে হবে? একটা র্যাপার। নিলাম র্যাপার। বাট যখন র্যাপার নিতেছি তখন দেখতেছি কি আমার এটা উপরে এটা নিচে আসছে, বাট আমরা এটা লেফট আর রাইটে দরকার, তাই না? তখন আমি কি ইউজ করব? ফ্লোট ইউজ করব। বাট এই যে ওভারফ্লো বা একটা কন্টেন্টের ভিতরে আছে, তাই না? দেখেন, একটা র্যাপারের ভিতরে আছে না, মানে বাউন্ডারির ভিতরে আছে, তাই না? কেন? হ্যাঁ। আমি বাউন্ডারি দিছি, বাট যখন আমি ফ্লোট করতেছি তখন সেই বাউন্ডারি থাকতেছে না, তখন সে হয়ে যেতেছে ভাসমান। ওই বাউন্ডারি থেকে কি হয়ে যেতেছে? বর্ডার না দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার দেন, তাহলে বুঝতে একটু সুবিধা হবে।
ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। বর্ডারটা সরা দিলেন। বর্ডার থাক, আরো বুঝতে সুবিধা হবে। আছে ব্যাকগ্রাউন্ড কালার? সেভই তো দেন নেই তো। অবশ্যই সেভ দিছি, বাট ব্যাকগ্রাউন্ড কালার নাই, কারণ আমি ফ্লোট করছি, এটা ভাসমান অবস্থায় আছে, বুঝেন নাই? এখন তো আছে। যখন আমি Float ফ্লোট করা- করতেছি তখন এই বডি র্যাপারের ভিতর কন্টেন্টই থাকতেছে না, এটার বাইরে চলে যাচ্ছে। আমার এই সবগুলো কন্টেন্ট কার ভিতরে, কার আন্ডারে? বডি র্যাপারের আন্ডারে না? যখন আমি ফ্লোট করতেছি তখন এটা ভাসতেছে, এর ভিতরে কোনো কন্টেন্ট নাই, তাই ব্যাকগ্রাউন্ড কালার নাই। বোঝা গেছে? এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা এখানে ওভারফ্লো হিডেন করে দিছি, যার কারণে সে ওভারফ্লো হইতেছে না, ওর ভিতরেই থাকতেছে। ক্লিয়ার? জি। হ্যাঁ পারবেন না এই লেআউট?